পানির উপরে নির্ভরশীল বা নিজের শক্তি দ্বারা যান্ত্রিক শক্তি উৎপাদন করে। মানুষ তখন বিজ্ঞানী জেমস ওয়াট বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন তৈরি করলেন। এর দ্বারা শিল্প বিপ্লব আসলো লন্ডন, জার্মান, জাপান শিল্পোন্নত দেশে। এটাতে কি হলো? লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হলো। তারপরে আসলো 1800 শতাব্দীতে ইলেকট্রিসিটি তৈরি হলো। এটাকে বলা হয় সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, দ্বিতীয় শিল্প বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে আমরা কাজে লাগিয়ে উৎপাদন করে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, ইলেকট্রিক্যাল শক্তিকে লাইট শক্তি, এনার্জি, আলো শক্তি সবগুলোকে কনভার্ট করতে আমাদের সহজ হলো। আমাদের জীবনে স্বচ্ছতা এনে দিয়েছে, সমৃদ্ধি এনে দিয়েছে, কর্মসংস্থানকে সুগম করেছে। এটাকে বলা হয় সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা আসছে সেটা 1970 সালে প্লান্ট অটোমেশন হয়েছে। অটোমেশন, মানুষের প্রয়োজন হবে না, সমস্ত প্লান্ট যন্ত্র এইগুলাকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। এটাকে বলা হয় থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এটা কবে আসছে? 1917 সেঞ্চুরি। এখন চলতেছে যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি জিনিস? এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেকটা যন্ত্রের মধ্যে বুদ্ধি ঢুকে দেওয়া হবে। মানুষের যেমন বুদ্ধি আছে, যন্ত্রের ভিতরে এই বুদ্ধিটা ঢুকে দেওয়া হবে, সেট করে দেওয়া হবে। ফলে কি হবে? যন্ত্র তার নিজস্ব ভাবে চলতে পারে। যেমন রোবোটিক্স হয়েছে, এবং এখন কিছু ড্রাইভিং গাড়ি নামে কিছু কার রাস্তায় নামানো হবে, ড্রাইভারের প্রয়োজন হবে না, কার নিজেই ড্রাইভ করে তার বসকে ডেস্টিনেশনে নিয়ে যেতে সক্ষম হবে। এভাবে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের অনেক শাখা প্রশাখা আসছে। যেমন ইন্টারনেট অফ থিংস, ক্লাউড, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি এমন একটা ক্ষুদ্র চিপস মানুষের শরীরের ভিতরে ঢুকে দেওয়া হবে। ওই লোকটা কোথায় আছে, কি করতেছে, তার ফাংশনগুলো কি, গুপ্তচর বৃত্তির জন্য সব তথ্য নির্ধারিত সংস্থাকে সরবরাহ করতে সক্ষম। ন্যানো টেকনোলজি কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে, ন্যানো টেকনোলজি বিমানে ব্যবহার করা হবে। বিমানের ওজন 50 গুণ হ্রাস এবং ডিউরেবল হবে। এবং ন্যানো টেকনোলজির মাধ্যমে আমাদের মহাশূন্যে যাত্রা করা যাবে, পৃথিবী থেকে মহাশূন্যে, এবং ওখান থেকে ফিরে আসা যাবে। এইভাবে সারা বিশ্বে এখন চ্যালেঞ্জ চলতেছে। আজকে আরো চ্যালেঞ্জ কি চলতেছে? আমরা যে ফসিল ফুয়েল ব্যবহার করতেছি, কি ফুয়েল ব্যবহার করতেছি? ফসিল, পেট্রোল, কেরোসিন, এগুলো সব আস্তে আস্তে বাদ হয়ে যায়। আমাদের এই যে ইঞ্জিন দেখতেছি, ইঞ্জিন চালিত মোটরযান, এগুলো কিন্তু আর থাকবে না। থাকবে কি? ফুয়েল সেল পরিচালিত অটোমোবাইল। 1945 সাল থেকে জার্মানির 17 মোটর গাড়ি উঠে গেছে। 17 উঠে গেছে। ফুয়েল সেল মোটর গাড়ি চলে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হবে? পোলার যে আইস আছে, আইস যে পাহাড় আছে, পর্বত, হ্যাঁ, এগুলো কয়লা নিম্নভূমি প্লাবিত হয়ে যাবে। মানুষ ল্যান্ডলেস হয়ে যাবে। 25% জমি নষ্ট হয়ে যাবে। এটা একটা পরিবেশের উপরে বিশাল একটা চ্যালেঞ্জ আসছে। জনসংখ্যা বিস্ফোরণ, সবকিছুর দিকেই এখন আমরা ঝুঁকিতে আছি। এই ঝুঁকিগুলা সামনের দিকে মোকাবেলা করার জন্য তোমাদের কি করতে হবে? শিক্ষা নিতে হবে, পড়াশোনা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। প্রতিষ্ঠানে আসছো, বই, কলম, খাতা, ক্যালকুলেটর, স্কেল, সেন্সর, জিওমেট্রিক্যাল বক্স নিয়ে আসতে হবে। এডুকেশন ফার্স্ট। শিক্ষা, এডুকেশন এই বিশ্বকে পরিবর্তন করতেছে। কোন জিনিস? শিক্ষাই শুধু এই বিশ্বকে পরিবর্তন করতেছে, আর কিছু লাগবে। শিক্ষা ছাড়া এই বিশ্বকে, এই বাংলাদেশকে, এই সমাজকে, তোমার পরিবারকে
এবং তোমাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। কাজেই শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষার মধ্যে নলেজ, এক্সপিরিয়েন্স এবং স্কিল আছে। মনে রাখতে হবে তোমার একটাই দায়িত্ব, সেটা হলো পড়াশোনা। সারাক্ষণ পড়াশোনার মধ্যেই থাকতে হবে। ছুটির দিনের 16 ঘন্টা পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা করবে তারাই সফলতা অর্জন করতে পারবে। খারাপ ছাত্র, সরকারি পলিটেকনিক, কোনো ডিফারেন্স নাই। তোমার দেখবে তুমি পরীক্ষায় তোমার সফল আসছে। কাজেই লেখাপড়ার মধ্যে সময়কে অতিবাহিত করতে হবে। এখন শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সহজ হয়ে গেছে। স্মার্টফোন সবাই কাছে আছে, ইউটিউব, ল্যাঙ্গুয়েজ স্কিল, টেকনোলজিক্যাল স্কিল, ইংলিশ আইএলটিএস করো, ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়াও। এই দেশের চাকরি সীমিত, কিন্তু তোমাদেরকে চিন্তা করতে হবে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য ইউরোপে ঢুকতে হবে। ইউরোপে যদি ঢোকো মাসে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা বেতন পাবে। উচ্চশিক্ষা নিবে, বৃত্তি ধরবে। তুমি ইউরোপে যদি ঢুকতে পারো, জার্মান, নেদারল্যান্ড, ডেনমার্ক, ইউএসএ, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই সমস্ত জাতি যদি যেতে পারো, বুলগেরিয়া, কানাডা, এগুলো প্রচুর কিন্তু সুযোগ আছে। বাংলাদেশে বহু ছাত্র এখন বিদেশে পাড়ি জমাচ্ছে। এক ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর 5 থেকে 6 লক্ষ লোক একবারে বিদেশে পাড়ি জমায়, চিরতরের জন্য ত্যাগ করে চলে গেছে। তাই আমি বলবো আমাদের যুব সমাজ তোমাদের এই তারুণ্য, উচ্ছ্বাস তারুণ্যকে কাজে লাগিয়ে শিক্ষার দিকে ঝোঁকো। ইন্টারনেট কিনো, ইলেকট্রিসিটি তো আছে, কিন্তু সেটাকে জ্ঞান অর্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করো। সায়েন্স, টেকনোলজি, ল্যাঙ্গুয়েজ স্কিল সব দিকে তোমাদেরকে প্রফিসিয়েন্সি আনতে হবে। ম্যাথমেটিক্যাল টার্ম, ফিজিক্স, কেমিস্ট্রি সব দিকে ভালো কনসেপ্ট নিয়ে আসতে হবে। শুধু বই পুস্তকের উপর থাকলেই হবে না, শিক্ষকের উপরে ভরসা করলে চলবে না। এই তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ, তোমার যোগ্যতা নির্ভর করবে এই প্রতিষ্ঠানের ল্যাবে, এই প্রতিষ্ঠানের ক্লাসে। এই প্রতিষ্ঠানের ক্লাসে যদি তুমি আসো, এই প্রতিষ্ঠানের ল্যাবে যদি তুমি ভালো দক্ষতা প্রমাণ করতে পারো, তাহলে তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে। আসলে কিন্তু সম্ভব না। কাজেই তোমার একটাই দায়িত্ব শিক্ষা, এবং শিক্ষার পাশাপাশি তোমাকে মনুষ্যত্ব অর্জন করতে হবে, শৃঙ্খলাবোধ শিখতে হবে, দায়িত্ববোধটা বুঝতে হবে। দেশপ্রেমে জাগরিত হয়ে মহাবন্দিচন্দ্রের চেতনাকে ধারণা করে, লালন করে রূপে ধারণ করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে তোমার পরিবারের দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকাও, বন্ধু বান্ধবের দিকে তাকাও, সিনিয়র দিকে তাকাও, দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমাকে পড়াশোনার মধ্যে কতটুকু সময় তুমি ব্যয় করো, এবং এই শিক্ষা তোমাকে পরিমাণ বাড়ছে কিনা সেটা তোমাকে নিজেই সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। আমি আগে একটা কথা বলছি, শিক্ষার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হলো পরিবর্তন। তোমার নিজের পরিবর্তন, তোমার পরিবারের পরিবর্তন, সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন, বিশ্বের পরিবর্তন। একজন ছাত্র, একজন শিক্ষক, একটা কলম এবং একটা বই এই বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। তাছাড়া there is no second way to change this universe, to change this world. It is the only way. তোমাকে মনে রাখতে হবে এই তরুণের শক্তিটা তোমাকে শিক্ষা, জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য তোমাকে নিজেকে বিকায় দিতে হবে। বন্ধু বান্ধব আছে, সময়টা ভাগ করে নিতে হবে। কতটুকু সময় আমি বুঝিয়ে কাটাবো, খেলাধুলায় কাটাবো, কতটুকু সময় আমি আমার শিক্ষার জন্য ব্যয় করছি, এটা প্রতিনিয়তই এটা চিন্তা করতে হবে। যতই দেখো উচ্চপদস্থ কর্মকর্তা, উচ্চপদস্থ ব্যবসায়ী বা তাদের সকলের পিছনে, তাদের সফলতার পিছনেই ছিল একটা মেধা, দক্ষতা এবং শিক্ষা। আমি সেই বিষয়টাকে সামনে রেখে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের উদ্দেশ্য হোক চলার পথ হোক শিক্ষা, এবং এই শিক্ষা নিয়ে তোমরা তোমাদের নিজের বাবা মার মুখকে উজ্জ্বল করো, তোমাদের শিক্ষকদের মুখকে উজ্জ্বল করবে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মুখকে উজ্জ্বল করবে, দেশের মানুষের মুখকে উজ্জ্বল করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
আয়োজকদের ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।